গুড আফটারনুন ফ্রেন্ডস। এর আগের ভিডিওতে আমি ছানি কি তা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বলেছিলাম যে ছানি বা ক্যাটারাক্ট বিষয়টি অনেক বড়, তাই এই বিষয়টি নিয়ে আমি বেশ কিছু পর্বে ভাগ করে বলবো। আর আগের পর্বে আমি বলেছিলাম যে ছানি কিও কেন পড়ে, তো আজ আলোচনা করব ছানি অপকার কী কী। তো ছানিকে দু রকম মধ্যে ভাগ করা যায়, বা এর দু রকম প্রকারভেদ হয়। একটা হচ্ছে কারণগত ভাগ, অর্থাৎ ছানি কী কারণে পড়তে পারে, আর একটা লেন্সের সারিস্থানীয় ভাগ, অর্থাৎ লেন্সের কোন অংশে ছানিটা হয়েছে এই অনুযায়ী। কারণগত ভাগ। তো কারণগত ভাগের মধ্যে প্রথমেই পড়ে জন্মগত কারণ। তো জন্মগত অবস্থায় যদি মাতৃদেহে বা মাতৃগর্ভবতী অবস্থায় কোনো রোগ, যেমন রুবেল্লা ইনফেকশন বা টক্সোপ্লাজমোসিস ইনফেকশন, প্রেগনেন্সি চলাকালীন বেশ কিছু ড্রাগ যেমন থাইরোডামাইড, প্রেগনেন্সি চলাকালীন কিছু রেডিয়েশন, যেমন সেটা এক্স রে হতে পারে, ইউভি রে হতে পারে, এর এক্সপোজার যদি হয়, তাহলে কিন্তু অনেক চান্স থাকে যে জন্মের পরে শিশুর চোখে ক্যাটারাক্ট ডেভেলপমেন্ট বা ছানি ডেভেলপমেন্ট করবে। এর এর প্রধান কারণটি হচ্ছে যে লেন্স ডেভেলপমেন্টের প্রধান স্টেপই শুরু হয় গর্ভবতী হওয়ার 7 থেকে 8 সপ্তাহ পরে। অর্থাৎ আমাদের বাকি অর্গ্যানস যেমন ভ্রূণাবস্থায় ডেভেলপ হতে শুরু করে, ঠিক তেমন লেন্সও কিন্তু গর্ভাবস্থাতে ডেভেলপমেন্ট হয় এবং সেই 7 থেকে 8 সপ্তাহের মধ্যে শুরু হয়। তো এই সময় যদি কোনো কারণে যে লেন্স ফাইবারগুলিতে কোনো সমস্যা হয়, অর্থাৎ এই লেন্স ফাইবারগুলিতে যদি প্রোটিন, যেটা আমি আগের দিন বলছিলাম যে লেন্স ফাইবারগুলি স্বচ্ছ থাকে বা নিজের নিজের প্রতিসর ক্ষমতা বজায় রাখে ক্রিস্টালাইন বলে একটি বিশেষ প্রোটিনের জন্য। তো এই সমস্ত কারণগুলির জন্য যদি সেই ক্রিস্টালাইন প্রোটিনগুলি লেন্সের ফাইবার্সগুলিতে সঠিকভাবে সিনথেসিস না হতে পারে, বা সঠিক জায়গায় সঠিক অ্যামাউন্টে লেন্স ফাইবার্স না গঠিত হতে পারে, তখন কিন্তু এই ধরনের জন্মগত ক্যাটারাক্ট হয়। তো এখানে একটি জন্মগত ক্যাটারাক্টের ছবি আমি দেখিয়েছি। দেখুন, এই বাচ্চাটির একটা চোখ নর্মাল আছে, তো অপর চোখের এরকম হোয়াইট ওপাসিটিস আছে। এই যে ওপাসিটিস, এটাকেই আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বা জন্মগত অবস্থার ছানি বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন, জন্মগত ছানি আছে, তো জন্মগত ছানি মানে কি একদম জন্মের পরেই আমাকে সার্জারি করতে হবে, বা জন্মের পরে যে শিশুর চোখে সার্জারি করব? তো এর অ্যান্সার হচ্ছে যে না, জন্মগত ক্যাটারাক্ট বা জন্মগত ছানি মানে যে সবসময়তেই আপনাকে জন্মের পরেই সার্জারি করাতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। কারণটা দেখুন, আমার এই স্লাইডটির এই দিকের ছবি তিন রকমের, আমি এখানে 3 রকমের জন্মগত ক্যাটারাক্ট বা জন্মগত ছানির ছবি দেখিয়েছি। অর্থাৎ শিশুর দেহে তো জন্মগত কারণে ছানি আসতে পারে, তো সেই ছানি আবার বেশ কিছু রকমের প্রকারভেদ হয়। তো এখানে আমি তিন প্রকারের হচ্ছে কমন টাইপের বা সাধারণ টাইপের জন্মগত ছানির ছবি দেখিয়েছি। তো দেখুন, একদম আমার প্রথম ছবিতে দেখুন, প্রথম ছবিতে আমি দেখতে পাচ্ছি যে এই যে ছানিটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কনসেন্ট্রেট বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত নেই, চারিদিকে দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লেন্সের যে সেন্ট্রাল বা দেখুন, একটা লেন্সের তো অনেকগুলি পার্ট থাকে, বাইরের পার্ট, ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পার্ট, আর ভেতরের পার্ট। তো লেন্সের ভেতর বা একদম সেন্ট্রাল পার্টের ফাইবার্সগুলোতে কিছু হয়নি। বাইরের দিকে বা পেরিফেরাল পার্টের সব ফাইবারে নয়, কিছু 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 ফাইবারের প্রোটিন সিনথেসিস বা ক্রিস্টালাইন প্রোটিনের যে সিনথেসিস, সেটা কিন্তু কম হয়েছে। অর্থাৎ বাইরের দিকের বা লেন্সের পেরিফেরির দিকের সব ফাইবারে নয়, অল্প কিছু ফাইবারের দিকে যে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষ, ক্রিস্টালাইন প্রোটিনের যে সংশ্লেষ বা ক্রিস্টালাইন প্রোটিনের যে পরিমাণ, সেটা কিন্তু কম আছে। ফলে হচ্ছে কিছু কিছু জায়গায় অপেক বা কিছু কিছু জায়গাতেই হচ্ছে লেন্সের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নষ্ট হয়েছে। এই ছবিটা যদি খেয়াল করে দেখেন, তো এই ধরনের ক্যাটারাক্ট বা এই ধরনের যে ছানিগুলো আছে, সেটা কিন্তু ভিশনের সাথে খুব একটা বেশি হ্যাম্পার করে না। অর্থাৎ শিশুর যে ভিজুয়াল একুইটি বা যে ভিশনের যে পাওয়ার আছে বা দৃষ্টি ক্ষমতা আছে, সেই দৃষ্টি ক্ষমতাকে কিন্তু খুব একটা বেশি এফেক্ট করে না। কারণ এই ধরনের ছানিগুলো এক একটা সব কটা ফাইবার নয়, কিছু ফাইবারের মধ্যে দিয়ে গেছে। আর যেহেতু সেন্ট্রালের দিকে লেন্সের যে সেন্ট্রাল পার্ট, ওইখানে কিছু হয়নি, এই কারণে কিন্তু এই টাইপের ছানিতে আপনার শিশুর কোনো সার্জিক্যাল প্রসিডিউরের দরকার হবে না। তো এই ধরনের ক্ষেত্রে নর্মাল চশমা বা নর্মাল কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে কিন্তু দৃষ্টিশক্তি পুনরায় ফিরে আসতে পারে। তো দেখুন, আমার দ্বিতীয় স্লাইড বা দ্বিতীয় যে ক্যাটারাক্টের ছবি আছে, ওটাও কিন্তু প্রায় সেম কেস। এর মাঝের কিছু ফাইবার্সে খুব মধ্যবর্তী কোনো ফাইবার্স বা মধ্যবর্তী যে লেন্স ফাইবার্সগুলি আছে, সেখানকার একটি মধ্যবর্তী লেন্স ফাইবারে খুব সামান্য অংশ জুড়ে একটু লেন্স ফাইবারের প্রোটিন সিনথেসিস কম হয়েছে, বা সেই ফাইবারগুলো সঠিকভাবে ডেভেলপ হতে পারেনি।
তো এই ক্ষেত্রেও কিন্তু দেখুন এটা অনেকটা ওয়াই শেপের মতন, তা এই ক্ষেত্রেও কিন্তু সার্জারি প্রয়োজন হবে না যদি যদি না এই যে ওয়াই শেপটা আছে এটা লেন্সের সেন্টারে তৈরি হয়, অর্থাৎ যখন লেন্সের যে পেরিফেরাল যে ফাইবারগুলো আছে সেখানেও যদি কিছু হয় তো তাহলেও কিন্তু কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অপারেশন দরকার হবে না। হ্যাঁ, এইবার দেখুন তৃতীয় ঘটনাতে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লেন্স কিন্তু অপেক হয়ে আছে, সম্পূর্ণ লেন্সটা অপেক হয়ে রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু সার্জারি অবশ্যই এবং খুব খুব আর্লি দরকার হয়। এই কারণটা খুব সিম্পল, আপনি দেখেন যে এই টাইপের যে ক্যাটারাক্ট বা এই টাইপের যে ছানিতে লেন্সের সেন্ট্রালের অনেকটা লেন্সের যে সেন্ট্রাল পার্টের অনেক ফাইবার্সগুলি কিন্তু সঠিক অ্যামাউন্টে গঠিত হতে পারেনি বা সেখানে সঠিক অ্যামাউন্টের ক্রিস্টালাইন প্রোটিন সিনথেসিস হতে পারেনি। তো আমি আগের দিনে ভিডিওতে জানিয়েছিলাম যে ক্রিস্টালাইন প্রোটিন কীভাবে ক্রিস্টালাইন প্রোটিন এবং লেন্সের ফাইবার্স এবং এর সঙ্গে ছানি তৈরি হওয়ার ঘটনাটা আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যে ক্রিস্টালাইন প্রোটিন যে কী ফাংশন আছে এটা জানতে গেলে আমরা আগের ভিডিওটাকে আপনারা দেখুন। তো নেক্সট হচ্ছে দেখুন এই ধরনের ছানিতে অর্থাৎ এই ধরনের ডেন্স ছানিতে কিন্তু সার্জারির দরকার হয় এবং এটাকে কিন্তু এক সপ্তাহের মধ্যে শিশু জন্মানোর মোটামুটি 2 সপ্তাহের মধ্যে কিন্তু অপারেশন করতে হবে। না হলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যদি শিশু জন্মের সঙ্গে সঙ্গে যদি এই ক্যাটারাক্ট সার্জারি না করা হয়, এই ধরনের ক্যাটারাক্ট সার্জারি, তাহলে যে শিশু রেটিনা বা চোখের পর্দা লাইটের সংস্পর্শে যেহেতু আসতে পারবে না, তো শিশুর চোখের রেটিনার সঠিক বিকাশ বা সঠিক ডেভেলপমেন্ট হবে না। তো নেক্সট হচ্ছে দেখুন আবার প্রশ্ন আসতে পারে যে এই টাইপের যে কনজেনিটাল বা শিশুদের যে ক্যাটারাক্ট বা ছানি আছে সেটা কি পরবর্তীকালে আরও অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি বাড়বে? উত্তর নয়। কারণ হচ্ছে দেখুন একটা সময় যে লেন্সের ফাইবার্সের ইম্পর্টেন্ট স্টেজ ডেভেলপমেন্ট অর্থাৎ 7 to 8 উইক, তো এর ইম্পর্টেন্ট স্টেজ ডেভেলপমেন্ট যেহেতু ওই ডেভেলপমেন্ট পিরিয়ডেই এই ত্রুটিটা হয়ে গেছে, তো আপনার শিশু যখন এই কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে জন্মেছে তারপর কিন্তু আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের কনজেনিটাল ডেভেলপমেন্ট আর হবে না, কারণ যে ত্রুটি ওই ডেভেলপমেন্টটা জন্মের সময়তেই হতে পারে, জন্মের পরবর্তী সময় নয়। তো দেখুন তো অনেকেই প্রশ্ন আসতে পারে শিশুদের যদি ক্যাটারাক্ট বা ছানি হলে কত দিনের মধ্যে অপারেশন করানোটা ভালো? তো দেখুন এই টাইপের যদি ছানি হয় তাহলে আমার যে এই টাইপের ছানি হয় তো সঙ্গে সঙ্গে অর্থাৎ মোটামুটি জন্মের 2 সপ্তাহের মধ্যে ইমিডিয়েট ওয়েতে সার্জারি করে নেওয়া উচিত। নাহলে আগেই বলেছি আমি শিশুর চোখের রেটিনা বা চোখের যে পর্দার সঠিক ডেভেলপমেন্ট হবে না। তো অর্জিত কর্মগত ছানি অর্থাৎ হচ্ছে আমাদের পরবর্তী জীবনে যে 40 বা 45 বা 50 বছরের পর থেকে শরীরে বেশ কিছু প্রোটিন ভাঙা শুরু হয় এবং লেন্সের কোষের পাম্প পদ্ধতি নর্মালি কমে যায়, এর ফলে লেন্সের ওয়াটার অ্যাকুমুলেশন বা জলের পরিমাণ বাড়তে থাকে। তো এই কারণে 50-এর পর কিন্তু ছানি আছে। তো আমি এর আগের ভিডিওটা ডিসকাস করেছিলাম যে এবং ডিটেলসে ডিসকাস করেছিলাম যে কীভাবে 50-এর পর ছানি আসে। তো সেটা জানতে গেলে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং দেখুন এটাও আবার সত্যি না যে সবসময় ছানি 50-এর পরে আসবে, তো এমন বেশ কিছু ফ্যাক্টার্স থাকতে পারে যার জন্য হয়তো ছানি আসার বয়স খুব তাড়াতাড়ি চলে আসে, যেমন ইলেকট্রিক শক, এক্স রে, আইআর রেডিয়েশন, ইউভি রেডিয়েশন, স্টেরয়েড ড্রাগ, এগুলি ছানি পড়ার সময়কে কিন্তু এগিয়ে আনে। এই ফ্যাক্টার্সগুলির কারণে ছানি 50-এর আগেই হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে দেখুন সাপোজ আমি যেটা বলছি ইলেকট্রিক শক, কোনো ব্যক্তি কোনো কারণবশত খুব দ্রুত ইলেকট্রিকের শক পেয়েছেন, সেই ইলেকট্রিকের শক কী করবে না লেন্সের যে প্রোটিন আছে সেই ইলেকট্রিক শকের পর লেন্সের কিছুটা প্রোটিন ডেস্ট্রয় হতে শুরু করবে। তো এই যে লেন্সের যে ক্রিস্টালাইন প্রোটিন যেটা ডেস্ট্রয় হয়ে গেল ওই অংশটুকুতে লেন্সের যে স্বচ্ছতা বা লেন্সের যে ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যাবে, ফলে ওইটুকু অংশে কিন্তু ছানি হতে পারে এবং হয়। এছাড়াও কিন্তু স্টেরয়েড ড্রাগ বা ইউভি রেডিয়েশন এই টাইপের ফ্যাক্টার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়ী হয়। তো এইখানে আমি নর্মালি একটি বয়সজনিতকরণের ছানির একটি ছবি দেখিয়েছি। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন দেখুন যে এইখানে যে বয়স হওয়ার ফলে চোখের যে লেন্সটা ওপেক হয়ে গেছে বা লেন্সের মধ্যে দিয়ে যে লাইট যাওয়ার ক্ষমতা ওটা কমে গেছে, যার ফলে কিন্তু এখানে ছানি তৈরি হয়েছে। এবার লেন্সের সারিস্থলীয় ভাগ অর্থাৎ আমাদের যেমন মানব শরীরে যেমন বেশ কিছু ভাগ থাকে যেমন হাত, পা, গলা, ঠিক তেমনই হচ্ছে লেন্সের শরীরেরও কিছু পার্ট থাকে। এটা আপনি ধরে নিতে পারেন যে এরকম একটা যে আমের মতন লেন্সের গঠনটা একটা আমের মতন, যে আমের যেমন
প্রথমেই আছে হচ্ছে তার তার হচ্ছে ছালের পার্ট আছে, ছালের পর কী আছে, যেমন আমের যদি আমরা ছাল ছাড়িয়ে নিই, তারপর পাবো হচ্ছে আমের আঁশ। তাহলে এবার আঁশের পর আমরা একটা আটির অংশ পাবো। ঠিক তেমনই আমরা যদি একদম লেন্সকে একদম ওরকমভাবে ভেঙে নিই, তো লেন্সের যে আমের যে আটি, ওইটা হচ্ছে লেন্সের আমের আটি যেটা রয়েছে, সে আমের আটিটা একদম সেন্টারে থাকে। ঠিক তেমনই লেন্সের সেন্টারে থাকে লেন্সের নিউক্লিয়াসের আমের আটির চারিদিকে যেমন আমের শ্বাসটা থাকে, ঠিক তেমনই আমের শ্বাস থাকে। তো তেমনই লেন্সের যে নিউক্লিয়াস, তার চারিদিক দিয়ে থাকে কর্টেক্স, এবং কর্টেক্সের বাইরে থাকে ক্যাপসুল, অর্থাৎ যেটা আমের যে ছাল, ওটাকে আমরা হচ্ছে লেন্সের ক্যাপসুল হিসেবে ভাবি। তো লেন্সের তিনটে পার্ট, একটা হচ্ছে ক্যাপসুল, আর একটা হচ্ছে কর্টেক্স, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তো যদি লেন্সের একদম ভেতর দিকে ক্যাটারাক্ট হয় তবে সেটাকে নিউক্লিয়ার ক্যাটারাক্ট বলবো, যদি কর্টেক্স পার্টে ক্যাটারাক্ট হয় কর্টিক্যাল ক্যাটারাক্ট বলবো, আর যদি ক্যাপসুলের নিচে হয় তাহলে তাকে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বলবো। তো এবার হচ্ছে যে স্টেজ, অর্থাৎ ক্যাটারাক্টে কতগুলো স্টেজ হয়। তো দেখুন, একটা ক্যাটারাক্ট নর্মালি 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। যেমন আমরা যেমন ডেভেলপমেন্ট করি, আমি আগেই বলেছিলাম, দেখুন যে কনজেনাইটাল ক্যাটারাক্টের কিন্তু ডেভেলপমেন্ট হয় না, অর্থাৎ কনজেনাইটাল ক্যাটারাক্ট, আমার আগের স্লাইডে যদি আমি চলে যাই আবার, তো যে কনজেনাইটাল যে ক্যাটারাক্টটা রয়েছে, এই কনজেনাইটাল ক্যাটারাক্টগুলো, এদের কিন্তু আর কোনো প্রোগ্রেশন হয় না, অর্থাৎ কনজেনাইটাল ক্যাটারাক্ট বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে না। এর প্রধান কারণই হচ্ছে যে কনজেনিটাল ক্যাটারাক্টের যে কারণগুলো, ওটা গর্ভাবস্থাতেই থেকে যায়। অর্থাৎ যেমন ধরে কনজেনিটাল যে ক্যাটারাক্ট, অর্থাৎ এই ক্যাটারাক্টটির, অর্থাৎ এরকম ফোটা এরকম ফাইবার্সগুলোর এরকম হওয়ার এই কারণটাই হচ্ছে কি, আমরা দিয়েছিলাম যে মাতৃদেহে গর্ভাবস্থার কোনো ইনফেকশন, রুবেল্লা বা টক্সোপ্লাজমোসিস। তো এই কারণগুলি কিন্তু গর্ভাবস্থাতেই সীমিত থাকে। গর্ভাবস্থার বাইরে যখন শিশু জন্ম নেয়, তখন এই কারণগুলো কিন্তু আর এই যে লেন্স ফাইবারকে আর কিন্তু এফেক্ট করে না। কিন্তু যদি কারোর অর্জিত কারণ হয়, অর্থাৎ যদি কারো ক্যাটারাক্ট, অর্থাৎ যেমন এক্স-রে, IR-রে, UV-রে, এগুলোর ফলে যদি হয়, তবে যেমন ধরে নিলাম IR-রে, যারা হচ্ছে IR রেডিয়েশন বা হচ্ছে গ্লাস ফার্নেসে, অর্থাৎ যারা গ্লাসের কাজ করেন বা যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন, সেসব জায়গায় প্রচুর হিট তৈরি হয়। সেই হিটের মধ্যেকার যে IR রে আছে, সেই IR রেগুলো লেন্সের প্রোটিনের কিছুটা ডিন্যাচুরেশন করে। তো এর ফলে চোখে ক্যাটারাক্ট তৈরি হয়। এবার অর্জিতকরণ, এটাকে আমরা অর্জিতকরণ বলতে পারি, এবং এই অর্জিতকরণের ক্যাটারাক্টগুলো কিন্তু প্রোগ্রেসিভ, অর্থাৎ এই যে ক্যাটারাক্টের যে সিভিয়ারিটি বা ক্যাটারাক্টের বা ছানি হওয়ার যে সম্ভাবনা, এটা কিন্তু বয়সের সঙ্গে এটা কিন্তু আর বাড়তে থাকবে। কনজেনিটাল ক্যাটারাক্টের মতো কিন্তু একটা জায়গায় থেমে থাকে না। এর প্রধান কারণ হচ্ছে যে ধরুন যে ওয়েল্ডিংয়ের কাজ করে, সে কন্টিনিউ কিন্তু ওয়েল্ডিংয়ের কাজই করবে। তো এর ফলে তার চোখ কিন্তু IR রেডিয়েশনে ক্রমাগত এক্সপোজার পাবে। তো এই কারণে অর্জিত ক্যাটারাক্ট হচ্ছে ক্রমশ হচ্ছে তার ম্যাচুরেশন বা তার হচ্ছে তার অর্জিত ক্যাটারাক্টের হচ্ছে ক্রমশ ডেভেলপ হতে থাকে। তো অর্জিত ক্যাটারাক্টের বা অ্যাকোয়ার্ড ক্যাটারাক্টের যে ডেভেলপমেন্ট, সেটা 4টে স্টেজে ঘটে। সেটা হচ্ছে ইনসিপিয়েন্ট, অর্থাৎ যখন জাস্ট কিছু আপনারা লক্ষ্য করেন, তো এইখানকার এই যে আমার পিউপিলের ভিতরে জাস্ট ক্যাটারাক্টটা জন্মানো শুরু হয়েছে, এইটাকে আমরা বলছি ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট, যখন খুব সামান্য লেন্সে কিছু ফাইবার জাস্ট ওপেক হয়েছে। নেক্সট হচ্ছে ইম্যাচিওর ক্যাটারাক্ট। তো ইম্যাচিওর বলতে, দেখুন লেন্সের অনেকগুলো পার্ট ওপেক হচ্ছে, কিন্তু তবুও পেশেন্টের ভিশন অতটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমেনি, বা পেশেন্টের ভিশনটা কিন্তু এখনও অনেকটা ঠিকঠাক রয়েছে। অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা পেশেন্টকে স্পেকটেকলস, উপযুক্ত পাওয়ারের স্পেকটেকল বা পাওয়ার চশমা ইউজ করার মাধ্যমে কিন্তু হ্যাপি রাখতে পারি। এইবার হচ্ছে ম্যাচিওর ক্যাটারাক্ট। এই যে দেখুন, এটাকে আমরা বলছি, এই স্টেপকে বলা হয় ম্যাচিওর ক্যাটারাক্ট। অর্থাৎ এই স্টেপে লেন্সের প্রায় সবগুলি ফাইবার্সই কিন্তু অপেক হয়ে গেছে, অর্থাৎ লেন্সের সমস্ত ফাইবার্সগুলিতে জল জমে গেছে এবং ক্রিস্টালাইন প্রোটিন ছিল, সেগুলি সব নষ্ট হয়ে গেছে, এবং এর ফলস্বরূপ লেন্সটা অপেক হয়ে গেছে, সমগ্র লেন্স অপেক হয়ে গেছে। নেক্সট হচ্ছে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট।
অর্থাৎ ম্যাচিওর ক্যাটারাক্টে যেমন সব ফাইবারগুলোতেই হচ্ছে প্রোটিন সিনথেসিস নেই, আর হচ্ছে ম্যাচিওর ক্যাটারাক্টে যখন আমরা দেখলাম তখন দেখেছি সব আর কোনো সব লেন্স ফাইবার সে জল জমে গেছে এবং অপেক হয়ে গেছে। বা হাইপার ম্যাচিওর ক্যাটারাক্টে কী হলো না, হাইপার ম্যাচিওর ক্যাটারাক্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে লেন্সের যে ক্যাপসুল, লেন্সের প্রোটিনগুলো ডিনেচার হতে হতে এমন অবস্থায় চলে গেছে যে এবার লেন্সের ক্যাপসুল থেকে প্রোটিন লিক, অর্থাৎ ক্যাপসুল থেকে প্রোটিন বেরোনো শুরু হয়ে গেছে। দেখুন ম্যাচিওর ক্যাটারাক্টে কিন্তু প্রোটিনগুলো নষ্ট হচ্ছিল, সবকটা লেন্সের জল জমে গেছিলো এবং একটাও আর ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ফাইবার ছিল না। কিন্তু এইবার যেটা হলো হাইপার ম্যাচিওর ক্যাটারাক্টে, হাইপার ম্যাচিওর ক্যাটারাক্টে একটাও স্বচ্ছ ফাইবার নেই। এর সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে যে লেন্সের ক্যাপসুল দিয়ে লেন্স প্রোটিনগুলো ডিজেনারেশন করে করে ক্রমশ লিক হয়ে লেন্সের বাইরে আসতে শুরু করলো, যা গিয়ে অ্যান্টিরিয়র চেম্বারে এবং হচ্ছে অন্যান্য চোখের ভেতরে অন্য কোনো জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন হাইপার ম্যাচিওর কন্ডিশনটা কিন্তু খুব রিস্কি কন্ডিশন, কারণ লেন্স প্রোটিনগুলো এই স্টেজে লেন্স থেকে লিক হয়ে যায় এবং লেন্স থেকে লিক হয়ে গিয়ে চোখের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে। এবং মাইন্ড ইট যে এই যে ডিনেচার প্রোটিন যেগুলো লেন্স থেকে লিক হচ্ছে এগুলো কিন্তু ফার্দার ইনফেকশন ঘটায়। তো আজকের আমার ভিডিও এইটুকুনি। তো পরবর্তী দিনে আমরা ক্যাটারাক্ট বা ছানির তৃতীয় পর্ব শুরু করব। তো আজকের মতো ধন্যবাদ এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন।